গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন নাম্বার ওয়ান স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল। তো আমি তোমাদের ডাল্টন স্যার। তোমরা এখন পাচ্ছ জিকে ইউনিভার্স থেকে সায়েন্সের একটি ক্লাস, এবং সায়েন্স থেকে আমরা মাঝে মধ্যে যে ক্লাসগুলো নিই সেই ক্লাস নাম্বার অনুযায়ী ক্লাস নাম্বার হচ্ছে 9। তো এখানে আমরা সায়েন্স রিলেটেড কোশ্চেন আলোচনা করব। প্রত্যেকে যারা কানেক্ট হয়েছে, আমাদের যে ক্লাস রুটিন আছে, আমার ক্লাস সকাল 7:30 থেকে তোমরা পাচ্ছ দ্য ওয়ে অফ সলিউশনে, এবং অন্যান্য ক্লাস রুটিন এখানে দেওয়া রইল। এবং সমস্ত ক্লাস যেগুলো আমরা করাই তার নোটিফিকেশন বা লিঙ্ক আমাদের টেলিগ্রাম গ্রুপে দেওয়া হয়, দ্য ওয়ে অফ সলিউশন ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপ। তুমি জয়েন করতে পারো, সেখানে সমস্ত ক্লাসের লিঙ্ক তোমরা পাবে। এবং আমরা যে পেড কোর্সগুলো করাচ্ছি TWS একাডেমি অ্যাপে, এই অ্যাপ তোমরা প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করতে পারবে। এবং এখানে আমরা যে সমস্ত ব্যাচগুলো করাচ্ছি একবার দেখে রাখো। কম্বাইন্ড ফাউন্ডেশন 5.0 এনএম জিএনএম ব্যাচ, পাশাপাশি আমরা করাচ্ছি রেলের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্র্যাকটিস, এসএসসি ফাউন্ডেশন, এনটিপিসি গ্রুপ ডি, ডাব্লিউকেবি প্র্যাকটিস সেট, পাশাপাশি এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি। এই ব্যাচ কিন্তু আমরা অলরেডি স্টার্ট করেছি 10 তারিখ থেকে। 10th জুন থেকে কিন্তু ক্লাস স্টার্ট হয়েছে। যদি কারো মনে হয় আমাদের কাছে প্রস্তুতি নেবে, অবশ্যই TWS একাডেমি অ্যাপ ভিজিট করো, সেখানে তোমার চাহিদা মতো তুমি ব্যাচ নিতে পারো। এবং সাবজেক্টের যে ব্যাচগুলো চলছে আমাদের, SLSTর যে সাবজেক্টগুলো আমরা ক্লাস করাচ্ছি সেটি হচ্ছে বেঙ্গলি, ইংলিশ, হিস্টোরি, জিওগ্রাফি, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, পাশাপাশি এডুকেশন। এই 7টি সাবজেক্ট তোমরা আমাদের অ্যাপে পাবে, যেগুলো এসএলএসটির যে সাবজেক্ট ওয়াইজ বেস্ট টিচারদের দ্বারা কিন্তু করানো হচ্ছে। ওকে, যদি মনে হয় আমাদের কাছে প্রস্তুতি নেবে, অবশ্যই যোগাযোগ করতে পারো TWS একাডেমি অ্যাপে। এই অ্যাপ থেকে তুমি কিন্তু ভর্তি হতে পারবে এবং সেই অ্যাপের মধ্যেই ক্লাস করতে পারবে। যেমন ইউটিউবে ক্লাস করছো, ঠিক একই রকম ভাবেই তুমি অ্যাপে ক্লাস করতে পারবে। ওকে, তো আমরা আজকের আলোচনা শুরু করছি এমসিকিউ প্র্যাকটিস সায়েন্স থেকে। কোশ্চেন নাম্বার 1, যে অম্ল বৃষ্টিতে যে অ্যাসিড সব থেকে বেশি থাকে সেটি হলো কি? অম্ল বৃষ্টি বা যেটাকে আমরা অ্যাসিড বৃষ্টি বলি, কারণ সেই বৃষ্টিতে অ্যাসিড পাওয়া যায়। এর মধ্যে কোন অ্যাসিড সব থেকে বেশি থাকে? নাইট্রিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, নাকি সাইট্রিক অ্যাসিড? কোশ্চেন নাম্বার 1। আশা করি কোশ্চেনটা বুঝতে পেরেছো তোমরা প্রত্যেকে। অর্থাৎ কোন অ্যাসিড সব থেকে বেশি থাকে? অ্যাসিড রেন, যেখানে মূলত আমরা জানি বায়ুমণ্ডলে যখন সালফার ডাই অক্সাইড বা নাইট্রোজেন ডাই অক্সাইড থাকে বেশি পরিমাণে, সেই সময় যদি বৃষ্টি হয়, বৃষ্টির সঙ্গে সেগুলো বিক্রিয়া করে অ্যাসিড আকারে নেমে আসে, আর সালফিউরিক অ্যাসিড তৈরি করে, নাইট্রিক অ্যাসিড তৈরি করে। প্রধানত আমরা দুটি অ্যাসিড যেগুলো পাই, সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড, এই দুটি হচ্ছে প্রধান অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী অ্যাসিড। এবার এর মধ্যে অপশন বি এবং ডি কেটে দিলাম, এই দুটোর মধ্যে যে অ্যাসিড বেশি থাকে সেটি হচ্ছে সালফিউরিক অ্যাসিড, H2SO4, এটি বেশি পাওয়া যায়। নাইট্রিক অ্যাসিড হচ্ছে HNO3। মানবদেহের চক্ষু লেন্স হলো একটি উভ অবতল লেন্স, উভ উত্তল লেন্স, সমতল দর্পণ নাকি প্রিজম? আমাদের চোখ দর্পণ মোটেই নয়, আর প্রিজম মোটেই নয়। আমাদের চোখ যেটা থাকে, চোখে থাকে লেন্স। এই লেন্সটি হচ্ছে কি ধরনের? একটা হচ্ছে উভ অবতল, আর একটা হচ্ছে উভ অবতল, আর একটা উভ উত্তল। তাহলে এখানে অ্যান্সার কি করবে? আমাদের চোখটা যদি আমরা দেখি এরকম হবে, তাই তো? চোখের মনিটা আর কি, এটা হচ্ছে উত্তল লেন্স। একটা উত্তল লেন্স মানে এরকম, এটা উত্তল। আর দুই দিকেই যখন উত্তলের মতো থাকছে, তাহলে এটাকে আমরা বলছি উভ উত্তল। আর অবতল লেন্স মানে এরকম, এই, ঠিক আছে, এরকম। এই দুটো একসঙ্গে যখন জুড়ে দেওয়া হবে তখন উভ অবতল হয়ে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে অবতল, অবতল লেন্স।
আর এইগুলো সব উত্তল লেন্স। সাধারণ তুলাযন্ত্র দিয়ে কি মাপা হয়? সহজ প্রশ্ন। ভর মাপি, ওজন মাপি, বল নাকি চাপ? কোশ্চেন নাম্বার 3, সঠিক উত্তর কি হবে? সাধারণ তুলাযন্ত্র দিয়ে কি মাপা হয়? দাঁড়ি পাল্লা দিয়ে। বস্তুর ভর, ওজন, এখানে কিন্তু কনফিউশন তোমাদের মধ্যে হবে। আমরা তো নর্মালি ওজন মাপি বলি, কিন্তু ফিজিক্সে আমরা জানি যে ভর এবং ওজন দুটো আলাদা রাশি। ওজন মানে হচ্ছে অভিকর্ষ বলটা যুক্ত, অভিকর্ষ বল অ্যাকচুয়ালি। ওজন মানে হচ্ছে পৃথিবী যে বলে আকর্ষণ করছে সেটাকে আমরা ওজন বলে থাকি। ওজন মানে কোনো বস্তু ভরের সঙ্গে অভিকর্ষজ ত্বরণটাকে গুণ করতে হবে। অভিকর্ষজ ত্বরণ অর্থাৎ ফিজিক্সে আমরা যদি বলি, ফিজিক্সে অভিকর্ষজ ত্বরণ একটা বিষয় আছে। এটা ভরের সঙ্গে যখন গুণ করি সেটাকে আমরা পাবো ওজন। ওজন মাপক যন্ত্র কি বলতো? ওজন মাপক যন্ত্র হচ্ছে স্প্রিং তুলা যন্ত্র। স্প্রিং তুলা যন্ত্র, ওজন মাপক যন্ত্র হচ্ছে স্প্রিং তুলা যন্ত্র। আচ্ছা, এখানে ভর মাপক যন্ত্র হচ্ছে সাধারণ তুলা যন্ত্র বা দাঁড়িপাল্লা। তাহলে ওজন মাপতে পারি স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে। তুমি যদি বলো বল, সেটা স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে মাপা যায়। নিউটন কিসের একক? সহজ প্রশ্ন, একদম বেসিক কোশ্চেন আছে। নিউটন কিসের একক? ভর, বল, অভিকর্ষ, তড়িৎ প্রবাহ। নিউটন হচ্ছে বলের একক, বলের এসআই একক। আমরা বল মানে কি জানি বলতো? বস্তুর ভরের সঙ্গে ত্বরণের গুণফল। একটু আগে ভর ইন্টু ত্বরণ। এখানে ভরের যদি আমরা একক বার করতে চাই, ভরের একক কি হবে? ভরের একক কেজি, ত্বরণের একক মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটাকেই বলা হয় নিউটন। এটাকেই বলা হয় নিউটন। ঠিক আছে, এটাকে বলা হয় নিউটন। এই যে রাশিটা পাচ্ছি, কেজি ইন্টু মিটার ভাগ সেকেন্ড স্কোয়ার, এটাকেই বলা হয় নিউটন। এটা হচ্ছে এসআই পদ্ধতিতে বলের একক, বলের এসআই একক। দুটো পদ্ধতিতে আমরা মনে রাখবো, একটা এসআই এবং সিজিএস। সিজিএস পদ্ধতিতে একক কি জানো? সিজিএস পদ্ধতিতে একক হচ্ছে ভরের একক কি বলতো? ভর হচ্ছে গ্রাম। আচ্ছা, দৈর্ঘ্যের একক সেন্টিমিটার, আর এটা হচ্ছে সেকেন্ড স্কোয়ার। এটা মানেই হচ্ছে ডাইন, এটা মানেই ডাইন। বলের সিজিএস একক ডাইন এবং এসআই একক নিউটন আমরা জানি। তাহলে এই ডাইন মানে কিন্তু এটা, এটা মানে কিন্তু ডাইন। ঠিক আছে, এটাও খেয়াল রাখবে তোমরা। একক কিভাবে তৈরি হচ্ছে, আমরা কেজি ইন্টু মিটার ভাগ সেকেন্ড স্কোয়ার এত কিছু বলছি না, এটার সংক্ষিপ্ত একটা নাম দেওয়া হচ্ছে নিউটন। তাহলে বলের এসআই একক নিউটন। যদি বলা হয় ওজনের এসআই একক কি, ওজনের একক কি? একটু আগে আমরা বললাম ওজন। দেখো ভালো করে রাশিগুলো খেয়াল করো, এখানে আমরা ওজন বলছি যেটা, সেটা বলছি ভর ইন্টু অভিকর্ষ ত্বরণ। আর এখানে যেটা বল বলছি ভর ইন্টু ত্বরণ। দুটো রাশি কিন্তু একই, দুটো রাশি একই। ওজন একটা বল, ওজন একটা বল, তাহলে বলের একক যা ওজনের একক একই হবে। ঠিক আছে, যদি বলা হয় ওজনের একক কি স্যার, তাহলে ওজনের একক সিজিএস পদ্ধতিতে ডাইন, এসআই পদ্ধতিতে নিউটন। আর যদি ভরের একক বলো, ভরের সিজিএস একক গ্রাম, এসআই পদ্ধতির একক হচ্ছে কিলোগ্রাম ভরের। ঠিক আছে, ভর অর্থাৎ মাস। তাহলে ভর এবং ভার, ওজনের আর এক নাম কিন্তু ভার। এটাকে মনে রাখবে, এটাকে ভারও বলা হয়। ঠিক আছে, ভার।
ওজন মানে হচ্ছে ওয়েট। ওজনটাকে আমরা লিখি W ইকুয়াল টু M ইন্টু জি, M ইন্টু জি এটা, আর এটা লিখি P ইকুয়াল টু MF। ঠিক আছে, P ইকুয়াল টু M ইন্টু F। বিশেষ পরিস্থিতিতে কোন বস্তুর অপশন এ বলা হচ্ছে ভর ওজন দুই শূন্য হতে পারে। ভর শূন্য হতে পারে কিন্তু ওজন শূন্য হতে পারে না। ভর শূন্য হতে পারে না কিন্তু ওজন শূন্য হতে পারে। অপশন ডি ভর বা ওজন কোনটি শূন্য হতে পারে না। কোশ্চেন নাম্বার 5, বলো একটু ভেবে অ্যান্সার করতে হবে। কোন একটা বিশেষ পরিস্থিতিতে এই অপশনের মধ্যে কোন অপশনটি সঠিক হবে? তাহলে ভর এবং ওজনের ডিফারেন্সটা আমাদের একটু বুঝতে হবে। প্রথমেই আমরা বললাম ভর হচ্ছে কি, বস্তুর মধ্যে যে পরিমাণ জড় পদার্থ থাকে সেটাকে আমরা ভর বলি। কোন বস্তুর মধ্যে যে পরিমাণ জড় পদার্থ থাকে, এই পেনের মধ্যে যা জড় পদার্থ আছে এটাকে আমরা ভর বলছি। ঠিক আছে, তাহলে ভর এবং ওজন দুটো একটু আলাদা রাশি। ওজনটাকে যখন আমরা ব্যাখ্যা করছি এটা লিখছি W ইকুয়াল টু M ইন্টু জি। তাহলে এই জিটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, তাই তো। ওজনটাকে আমরা জানি বলা হয় ওয়েট। আমরা চলতি ভাষায় কিন্তু আমরা বলে থাকি তোর ওয়েট কত বা তোমার ওজন কত। তুমি বললে স্যার 60 কেজি, 65 কেজি বা 70 বা 55 কেজি, যাই হোক। তাহলে এই কিন্তু চলতি ভাষায় আমরা ইউজ করছি, ভুলটা এখানে হয়। আমরা কথায় কথায় বলে থাকি ওজন, অ্যাকচুয়াল সেটা হচ্ছে ভর। ফিজিক্সের ভাষায় সেটা হচ্ছে ভর, মাস। ঠিক আছে, ভারতের আয়তন কত? আয়তন যখন বলছি আমরা বলছি স্যার 32 লক্ষ বর্গ কিলোমিটার সামথিং, সেটা অ্যাকচুয়ালি এরিয়া বলছি। তাহলে এই আমরা কথায় এক বলি, ঠিক আছে, কিন্তু এগুলো একটা সাবজেক্টের রেসপেক্টে যখন আমরা আলোচনা করি, ফিজিক্যাল সায়েন্সে যখন এটা আলোচনা করা হবে, ভর এবং ওজন দুটো সম্পূর্ণ আলাদা রাশি। ভরের সঙ্গে অভিকর্ষীয় ত্বরণ যদি গুণ করি আমরা তখন পাবো ওজন। তাহলে ওজন আর ভরের ডিফারেন্সটা আমরা বুঝলাম। এই এম কিন্তু কখনো জিরো হতে পারে না। এম যেটা ভর চেঞ্জ হবে না। তোমার ভর যদি 60 কেজি হয়, তুমি এখন চাঁদে যাও, মঙ্গল গ্রহে যাও, পৃথিবীর কেন্দ্রে যাও, মহাশূন্যে যাও, তোমার ওই ভরটা 60 কেজি থাকবে। বা এই পেনটা ধরো 100 গ্রাম ওয়েট, 100 গ্রাম ওয়েট বলছি আবার, তাই না, 100 গ্রাম মাস, 100 গ্রাম ভর, এটা চাঁদে নিয়ে যায়, যেখানে যে 100 গ্রামই থাকবে, এটা কিন্তু চেঞ্জ হয় না। কিন্তু অভিকর্ষ ত্বরণ, পৃথিবী যে বলে আকর্ষণ করে সেটাকে যে বলি আমরা অভিকর্ষ বল। অভিকর্ষ বলের ফলে একটা ত্বরণ তৈরি হয়, সেটার নামই অভিকর্ষজ ত্বরণ। এই অভিকর্ষ ত্বরণ চেঞ্জ হয়, এই জিটা কিন্তু এম চেঞ্জ হয় না। একটু সময় নিয়ে আমি বলছি, আশা করি বিষয়টা বুঝতে পারবে। এম মানে ভর চেঞ্জ হয় না, কিন্তু জি চেঞ্জ হয়। এই জি এটা পরিবর্তনশীল। তাহলে অভিকর্ষ ত্বরণ যদি পরিবর্তনশীল হয়, তাহলে এটা আমরা জানবো যে ভর চেঞ্জ হবে না। ভর কখনোই শূন্য হতে পারে না, কিন্তু ওজন শূন্য হতে পারে। কখন শূন্য হয়? পৃথিবীর কেন্দ্রে তুমি যাও, সেখানে অভিকর্ষ ত্বরণ হচ্ছে শূন্য। জি যদি শূন্য হয়, যদি কোনো কেসে জি ইকুয়াল টু 0 হয়, তাহলে তোমার ডাব্লিউ ইকুয়াল টু এম ধরো 100 কেজি ইন্টু শূন্য, রেজাল্ট আসবে শূন্য। তাই তো, শূন্যর সঙ্গে আমরা যাই গুণ করব সেটা হয়ে যাবে ভ্যানিশ, অর্থাৎ শূন্য হয়ে যাবে। তাহলে এখানে আমরা বলতে পারি কোনো বিশেষ পরিস্থিতি তুমি যদি পৃথিবীর কেন্দ্রে যাও, মহাশূন্যে যাও, সেক্ষেত্রে ভর তোমার যেটা থাকবে সেটাই হবে, কিন্তু ওজন শূন্য হয়ে যাবে, কারণ জি বা অভিকর্ষ ত্বরণ সেটা শূন্য হতে পারে। এক ব্যক্তি 10 মিটার বাহু বিশিষ্ট বর্গাকার মাঠের চারিদিকে 16 সেকেন্ডে একবার ঘুরে এলে তার গড় দ্রুতি এবং মোট সরণ কত হবে? তাহলে 10 মিটার বাহু বিশিষ্ট একটা বর্গক্ষেত্র, ঠিক আছে, এদিকে 10 মিটার, এদিকে 10 মিটার, এদিকে 10 মিটার, এদিকে 10 মিটার। বর্গক্ষেত্র মানে কি? বর্গক্ষেত্র বা স্কোয়ার আমরা কি বলি? চারটে বাহু সমান দৈর্ঘ্যের এবং কোণগুলো হবে 90 ডিগ্রি সমান হবে, ঠিক আছে। রম্বস বর্গক্ষেত্র পার্থক্য কি? রম্বস সেটাও কিন্তু চারটে বাহু সমান হয়, কিন্তু কোণগুলো সব 90 ডিগ্রি হয় না, ঠিক আছে, কম বেশি হয়, কম বেশি হয়। তাহলে বর্গক্ষেত্র এমন একটা
চতুর্ভুজ যার চারটে বাহু সমান হবে এবং কোণগুলো হবে 90 ডিগ্রি। এখন কোনো বস্তু, কোনো ব্যক্তি এ বি সি ডি, ধরো একটা বর্গক্ষেত্র, এ থেকে যাত্রা শুরু করলো, এইভাবে যাচ্ছে, এইভাবে যাচ্ছে, এইভাবে যাচ্ছে, টোটাল 40 মিটার রাস্তা সে ঘুরে আসলো। বর্গাকার মাঠের চারিদিকে 16 সেকেন্ড একবার ঘুরে এলে তার গড় দ্রুতি কত হবে? তাহলে দ্রুতিটা কিভাবে বার করবো আমরা? এখানে তুমি অ্যান্সার মুখে মুখে করতে পারো। কিভাবে করব স্যার? কারণ স্মরণটা, তোমার যদি যাত্রা এ থেকে শুরু হয়ে আবার এ তে ফিরে আসো, তাহলে স্মরণ হয়ে যাবে 0। বিষয়টা বোঝাতে পারছি? স্মরণ মানে কি? বস্তুর প্রথম কোথায় অবস্থান ছিল এবং অন্তিম বা শেষ অবস্থান কোথায়, এই প্রথম এবং শেষ অবস্থানের মধ্যে সরলরৈখিক দূরত্ব। তুমি যেখান থেকে যাত্রা শুরু করেছো আবার যদি সেখানে ফিরে আসো, তোমার স্মরণ হবে 0। ক্লিয়ার? ব্যাপারটা বোঝাতে পারছি? তাহলে এখানে যে অপশনগুলো আছে, 0 আছে একটাই, অপশন ডি। আমরা এটা অ্যান্সার করে ফেলতে পারছি। এবার আমরা বিষয়টা দ্রুতিটা কিভাবে বার করব? স্যার দ্রুতিটা কিভাবে তাহলে বার করব আমরা? এখানে যদি আর একটা অপশনে 0 থাকতো তখন কি হতো? তাহলে দ্রুতি হচ্ছে কি? গড় দ্রুতির মানে হচ্ছে, দ্রুতি মানে কি? দ্রুতি মানে হচ্ছে টোটাল অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব, এটাকে আমরা যদি সময় দিয়ে ভাগ করি, মোট সময়, তাহলে আমরা পাবো গড় দ্রুতি। তাহলে এখানে 40 মিটার রাস্তা সে যাচ্ছে, সময়টা কত? তাহলে 16 সেকেন্ড। 16 ভাগ 40, মানে আমরা এখানে পাচ্ছি 4 4 16, ঠিক আছে? বা তুমি এটা 8 দিয়ে করতে পারো, 8 2 16, 5 8 40, 2.5 মিটার পার সেকেন্ড। এটা আমরা অ্যান্সার করছি 2.5 মিটার পার সেকেন্ড। বুঝতে পারছো? আশা করি বুঝতে পেরেছো। 2.5 মিটার পার সেকেন্ড গড় দ্রুতি। যদি বলতো স্যার বেগ কত হবে, তাহলে দ্রুতির ইংরেজিটা কি বলতো? স্পিড। স্পিড। এখানে আমি তোমাদের যদি প্রশ্ন করি, একটা ব্যক্তি এরকম বর্গাকার একটি মাঠের চারিদিকে ঘুরলো, যার প্রত্যেকটা বাহু 10 মিটার করে, ঠিক আছে? 10 মিটার করে, এবং টোটাল 16 সেকেন্ড। টাইম কত লেগেছে? টাইম লেগেছে 16 সেকেন্ড, ঠিক আছে? এখন এবিসিডি একটু সময় নিচ্ছি, ঠিক আছে? বিষয়গুলো অনেকটাই বুঝিয়ে দিচ্ছি তোমাদের। এই ধরনের কোশ্চেন রেলের পরীক্ষায় যদি আসে, তুমি কি অ্যান্সার করবে বুঝতে পারবে। তাহলে এখানে দ্রুতি আমরা বার করলাম। স্যার দ্রুতি হবে 40 মিটার, টোটাল গেছে 16 সেকেন্ডে। তাহলে এটা হচ্ছে 2.5 মিটার পার সেকেন্ড দ্রুতি। এবার বললাম বেগ কত হবে? বলো বেগ কত হবে? বেগ কত হবে? উত্তর কি করবে? বেগ মানে কি স্যার? বেগ মানে তো স্মরণ ভাগ সময়। বেগ মানে হচ্ছে স্মরণ ভাগ সময়। তাহলে স্মরণটা কত পেয়েছি আমরা? স্মরণ হচ্ছে 0, তাহলে বেগ হবে 0। বেগ ভেক্টর রাশি, ঠিক আছে? 0 ভাগ 16, অ্যান্সার পাবো 0। বেগ ভেক্টর রাশি। এখানে স্মরণটা যেহেতু 0 হচ্ছে, তুমি যেখানে যাত্রা শুরু করেছো সেখানে এন্ড করেছো, তোমার স্মরণ হয়ে গেল 0। সেক্ষেত্রে তোমার সময় যায় লাগুক, স্মরণ 0 মানে বেগ 0। কিন্তু দ্রুতি আছে, দ্রুতি মানে স্পিড তোমার 2.5 মিটার পার সেকেন্ড, বাট ভেলোসিটি 0। এটাই ফিজিক্স। একটি স্বরে যদি এতগুলো কম্পাঙ্কের সুর থাকে, 256, 400, 512, 630, 4টি কম্পাঙ্কের সুর মিশ্রিত থাকে, তবে সমমেল কোনটি হবে? কিভাবে বার করবে? শব্দের ক্লাসে আমরা এইগুলো আলোচনা করে থাকি। সুরযুক্ত শব্দ, সুর বর্জিত শব্দ। সুরযুক্ত শব্দের আমরা একাধিক সুর মিলিয়ে জানি স্বর তৈরি হয়। সুর মানে টোন আর স্বর মানে নোট। একটা কম্পাঙ্কযুক্ত শব্দকে আমরা সুর বলি। একাধিক কম্পাঙ্কের সুর যখন মিলিত হয়, বিভিন্ন সুর মিলিত হয়ে তৈরি হবে স্বর বা নোট। এবার
একটা স্বরের মধ্যে যদি ভ্যারাইটি সুর থাকে, 4টি কম্পাঙ্কের সুর আছে, তাহলে এখানে আমাদের আগে বার করতে হবে মূল সুর কোনটি হবে। মূল সুরের সরল গুণিতককে বলা হয় সমমেল। তাহলে স্যার মূল সুরটা তাহলে এখানে কি হবে? মূল সুর কোনটি বলো? মূল সুর আগে বার করতে হবে, না তুমি পারবে না। বিষয়গুলো জেনে গেলে তোমার কয়েক সেকেন্ডও লাগবে না এটা অ্যান্সার করতে। না জানলে মনে হবে এ কি কোশ্চেন, এত কঠিন কোশ্চেন দিয়েছে পরীক্ষা, আলটিমেট খুবই ইজি কোশ্চেন। তাহলে মূল সুর হচ্ছে সব থেকে কম কম্পাঙ্কের যে সুর আছে এর মধ্যে সব থেকে কম কোনটি? 256। এটা হচ্ছে মূল সুর। ঠিক আছে, মূল সুর হচ্ছে 256 হার্টজ। তাহলে মূল সুর পেয়ে গেছি। এখানে সমমেল হচ্ছে মূল সুরের সরল গুণিতক, নামটা পড়তে হবে। ধরো 5 হচ্ছে মূল সুর, 5-এর নামটা পড়ো। 5 একে 5, 5 2 10, 3 5 15, 4 5 20, তাহলে 10 15 20 25 30 এগুলো হচ্ছে সমমেল। তাহলে এখানে 256 যদি মূল সুর হয় তাহলে এর সমমেল হবে 256 দ্বিগুণ 512। এখানে 512টাই আছে। সমমেল কিন্তু অনেক হতে পারে। যদি 3 × 256, 512-র পরে 1024, তার মাঝখানে একটা সংখ্যা পাবো, সেগুলো কিন্তু সব সমমেল হবে। কিন্তু এখানে 4টে সুর সমমেল হবে 512 কম্পাঙ্কের সুরটি। এখন যদি বলা হয় উপসুর কি হবে? উপসুর বাদ বাকি সব, মূল সুর ছাড়া বাকি যারা আছে সবগুলো উপসুর। 400, 512, 630 এগুলো হচ্ছে উপসুর। আচ্ছা স্যার অষ্টকটা কি হবে? অষ্টকটা কি হবে এখানে? অষ্টকটা হচ্ছে মূল সুরের দ্বিগুণ। আমরা সমমেল বলছি, সমমেল অনেক হতে পারে, অষ্টক হবে একটা। মূল সুরের দ্বিগুণ যদি কম্পাঙ্ক সুর এখানে থাকে সেটাই হবে অষ্টক। তাহলে এখানে মূল সুর 256, এর দ্বিগুণ হচ্ছে অষ্টক 512। 512টাই কিন্তু অষ্টক হবে এবং এটাও হচ্ছে তোমার এক সমমেল। সমমেল অষ্টক হতেই পারে, না হওয়ার কিছু নেই। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী কোশ্চেন আমরা আসছি, কোশ্চেন নাম্বার 8। নিম্নলিখিত গ্যাসগুলোর মধ্যে কোনটি সাধারণত কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না? হাইড্রোজেন, নিয়ন, কার্বন ডাই অক্সাইড, মিথেন। কোশ্চেন নাম্বার 8। এখানে সঠিক উত্তর কি করবে? দেখো 8টা কোশ্চেন করতে 22 মিনিট হয়ে গেছে, বোঝা যায়নি টাইম। সায়েন্স ক্লাস নিতে গেলে আমার টাইম বুঝতে পারে না, বিষয়গুলো অনেক বোঝার আছে। দেখো একটা কোশ্চেন তুমি যদি শিখে নিতে পারো ভালো করে, সায়েন্সে কনসেপ্ট যদি ক্লিয়ার হয়, ওটা তোমার সারা জীবন থেকে গেল, যত পরীক্ষা দেবে তত পরীক্ষায় কাজে লাগবে। বোঝার জায়গাগুলো বুঝে নিতে হবে। নিয়ন, এটা নিষ্ক্রিয় গ্যাস। আমরা নিষ্ক্রিয় মানে কি বুঝি? নিষ্ক্রিয়, সব দিক থেকে সে নিষ্ক্রিয়। নিষ্ক্রিয় মানে বিক্রিয়া করে না, ওই জন্য নিষ্ক্রিয় বলা হয়। তাহলে সাধারণত রাসায়নিক অংশগ্রহণ করবে না নিষ্ক্রিয় গ্যাস যারা আছে, তারা করে না। এখানে অপশন বি সঠিক উত্তর হয়ে যাবে। জিপিএস এর ফুল ফর্ম কি? গ্লোবাল পোল সিস্টেম, গ্লোবাল পলিসিলিকন স্টোর, গ্লোবাল পজিশনিং সিস্টেম, গ্লোবাল পজিশন স্ট্রাকচার। তো জিপিএস এর ফুল ফর্ম হচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেম। জিপিএস ম্যাপ আমরা ব্যবহার করে থাকি বিভিন্ন জায়গায়, গুগল ম্যাপ বলি, জিপিএস ম্যাপ বলা হয় সেটাকে। আচ্ছা 1 ন্যানোমিটার মানে কত মিটার? 1 ন্যানোমিটার মানে কত মিটার? 1 ন্যানোমিটার মানে কত মিটার? 10⁻³ মিটার, 10⁻⁶, 10⁻⁹, 10⁻12। 1 ন্যানোমিটার মানে 10⁻⁹ মিটার। ঠিক আছে। পৃথিবীর বায়ুমণ্ডলের মূল অংশ হলো কি? পৃথিবীর বায়ুমণ্ডলের মূল অংশ হলো কি? অক্সিজেন, কার্বন, হাইড্রোজেন নাকি নাইট্রোজেন? পৃথিবীর বায়ুমণ্ডলের যদি আমরা দেখি প্রায় 78% হচ্ছে নাইট্রোজেন। প্রায় 78 ভাগ নাইট্রোজেন আছে, বাদ বাকি 20 থেকে 21% আছে অক্সিজেন। তাহলে এখানে উত্তর হবে নাইট্রোজেন, এটা সব থেকে বেশি আছে বায়ুমণ্ডলে। বল এবং বেগের গুণফলকে বলা হয় কি? বলের সঙ্গে বেগ এর গুণফল আমরা কি পাচ্ছি? বল ইন্টু বেগ। কাজ মানে কি? কাজ মানে বল ইন্টু সরণ।
শক্তি মানেও একই। কার্য এবং শক্তি মূলত রাশিগুলো একই রকমই, একই কাজ করার সামর্থ্যকে শক্তি বলি বা কার্য করার ক্ষমতাকে শক্তি বলা হয়। রাশি একই। ক্ষমতা মানে হচ্ছে বল ইন্টু বেগ। ঠিক আছে, ভরবেগ মানে ভর ইন্টু বেগ। এখানে আমরা অ্যান্সার পাচ্ছি অপশন সি। দেখো, আমরা যখন ক্ষমতা বলি, স্যার ক্ষমতা কাকে বলে? ক্ষমতা কাকে বলে? ক্ষমতা বা পাওয়ার মানে হচ্ছে কার্য ভাগ সময়। কার্য করার হারকে আমরা বলি ক্ষমতা। পাওয়ার বা ক্ষমতা হচ্ছে কার্য করার হার। ঠিক আছে, তুমি 10 মিনিটে কতটা কাজ করতে পারছো, তোমার বন্ধু কতটা কাজ করতে পারছে। ধরো সাধারণ একটা এক্সাম্পল আমরা দিলাম, ধরো কোনো একটা এফিসিয়েন্সি টেস্ট হচ্ছে, 5 মিনিটে কতটা দৌড়াতে পারে, কত মিটার। আমরা পুলিশের রানে দেখেছি, একটা টাইম বেঁধে দেওয়া হয়, 1600 মিটার রান, 6 মিনিট, 5 মিনিট, যাই হোক। তো 5 মিনিটে কত কিলোমিটার যেতে বা কতটা মিটার যেতে পারছে। ধরো 5 মিনিটে একজন গেল 1000 মিটার, কেউ ধরো গেল 1200 মিটার, আরেকজন হয়তো 1500 মিটার গেল। তাহলে ক্ষমতা কার বেশি? যে বেশি গেছে তার ক্ষমতা বেশি। তাহলে এটা বুঝছি কি করে? সময়ের সাপেক্ষে কার্য করার হার। ঠিক আছে, এটা অনেক কাজ হতে পারে। তাহলে কার্যকে সময় দিয়ে ভাগ করলে আমরা পাই ক্ষমতা। এখন স্যার তাহলে এটা বল ইন্টু বেগ কিভাবে আসছে আমরা একটু প্রমাণ করে দিই। কার্য মানে বল ইন্টু সরণ। কার্য মানে বল ইন্টু সরণ, এটা বসিয়ে দিলাম। আচ্ছা, বলটাকে একটু আলাদা করে দিলাম। সরণ, এটাকে যদি সময় দিয়ে আমরা ভাগ করি, তাহলে সরণ ভাগ সময় মানেই তো বেগ। আমরা বেগ যখন বলি তখন এটা বলি যে সরণকে সময় দিয়ে ভাগ করলে। একটু আগে আমরা কি করলাম? বেগ বার করলাম না, ভেলোসিটি জিরো হলো এই অঙ্কটায়। এই ভেলোসিটি জিরো হলো, বেগ মানে সরণ ভাগ সময়। তাহলে 0/16 মানে 0। তো এখানে বল ইন্টু বেগ। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? ক্ষমতা মানে আলটিমেট পেয়ে গেলাম বল ইন্টু বেগ। নিম্নের কোনটি হলো একটি গ্যাসীয় উদ্ভিদ হরমোন? এখানে গ্যাসীয় উদ্ভিদ হরমোন কোনটি? কোশ্চেন গুলো ভালো লাগছে তো নাকি? দেখো, প্রশ্ন, সায়েন্সের প্রশ্ন তোমাদের অনেক ভুল হয়, কারণ সায়েন্স অনেকে পড়তে চাও না, অনেকে চর্চা করো না। কবে পড়েছ? অনেকদিন পড়ানি, ভুলে গেছে। অনেক কনসেপচুয়াল বিষয় আছে যেগুলো, এই যে সাউন্ড, বেগ, ত্বরণ, এগুলো কিন্তু একটা মানে কনসেপচুয়াল বিষয় আছে। ধারণাটা সঠিক না থাকলে বারবার তুমি ভুলে যাবে। গ্যাসীয় হরমোন হচ্ছে ইথিলিন, যেটা আমরা বলি ফল পাকাতে ব্যবহার করা হয়। ফল পাকানোর জন্য কোন হরমোন ব্যবহার করা হয়? ইথিলিন। এটি গ্যাসীয় উদ্ভিদ হরমোন। বায়ুমণ্ডলের ওজোন স্তরের উপস্থিতি খুবই গুরুত্বপূর্ণ কারণ কি? সহজ প্রশ্ন। পৃথিবীতে বৃষ্টি দেয়, পৃথিবীকে অতিবেগুনি রশ্মির হাত থেকে রক্ষা করে। আচ্ছা, অপশন বি তে অ্যান্সার পেয়ে গেছি, ব্যাস আর পড়ার দরকার আছে না। তবুও তোমরা 4টে অপশন পড়বে। মাটির অম্লতার জন্য যে গ্রিন হাউস গ্যাসটি দায়ী সেটা হলো কি? মাটির অম্লতা জন্য যে গ্রিন হাউস গ্যাসটি দায়ী সেটা হলো কি? মিথেন, ক্লোরোফ্লোরোকার্বন, নাইট্রাস অক্সাইড, হাইড্রোক্লোরোফ্লুরোকার্বন। মাটিতে অম্লতা বৃদ্ধির জন্য যে গ্রিন হাউস গ্যাসটি দায়ী সেটি হচ্ছে নাইট্রাস অক্সাইড। নাইট্রাস অক্সাইড, যেটাকে আমরা বলি লাফিং গ্যাস, এটাকেই কিন্তু লাফিং গ্যাস বলা হয়। এটা মাটির সঙ্গে যদি থাকে, এটা জলের সঙ্গে বিক্রিয়ায় বিভিন্ন অ্যাসিড তৈরি করবে, যেটা মাটির অম্লতা সৃষ্টি করে। জিন ব্যাংক হলো কিসের উদাহরণ? জিন ব্যাংক হলো যার উদাহরণ তা হলো কি এক্সিটু, জীববৈচিত্র্য হটস্পট, ইনসিটু সংরক্ষণ, মাইক্রো প্রোপাগেশন। আমরা বাস্তুতান্ত্রিক সংরক্ষণে দেখব দুই ধরনের সংরক্ষণ পদ্ধতি আছে, একটা ইনসিটু কনজারভেশন, একটা এক্সিটু। ইনসিটু মানে যা নিজস্ব পরিবেশে সেটাকে সংরক্ষণ, যেমন বায়োস্ফিয়ার রিজার্ভ, ন্যাশনাল ন্যাশনাল পার্ক, এগুলো হচ্ছে
ইনসিটু। এক্সিটু হচ্ছে যেটা জীবকে কৃত্রিমভাবে পরিবেশ তৈরি করে আমরা সংরক্ষণ করি। সেটা জীব হতে পারে, বিভিন্ন জিন হতে পারে। তো জিন ব্যাংক এটা হচ্ছে এক্সিটু প্রিজার্ভেশন। ঠিক আছে, অরিজিন অফ স্পিসিস বইটির লেখককে, এটা তোমাদের আজকের হোমওয়ার্ক থাকলো। আমরা আজকের সেশনে 17টা কোশ্চেন করলাম বটে, বাট অনেক ইনফরমেশন ছিল। তোমরা কত সঠিক অ্যান্সার করতে পারলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের সেশন আমরা এখানে এন্ড করলাম। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, এবং যেগুলো তোমরা পেরেছো ভালো কথা, যেগুলো পারোনি অবশ্যই নোট করবে। ঠিক আছে, ওকে, টাটা।